বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গি নিয়ে শেখ হাসিনা নাটক সাজিয়েছে, নাটক সাজিয়ে ইসলামপন্থী দলকে নানাভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, দাড়ি টুপি থাকলেই তাকে জঙ্গি আখ্যা দিয়েছে। এই বক্তব্যগুলো প্রফেসর ইউনূস থেকে শুরু করে নাহিদ, হাসনাত সার্জিস অনেকের মুখেই আমরা বারবার শুনেছি। এই তো কদিন আগে, 2-3 দিন আগে নাহিদ এই কথা আবারও বলেছে যে দাড়ি টুপিকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে শেখ হাসিনা। প্রফেসর ইউনূসের আমলে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, মানে জেলখানা থেকে অন্তত 700 জঙ্গিকে ছেড়ে দেওয়ার পরে, যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ মূলত নাটক করেছে ধর্মভিত্তিক সংগঠনগুলোকে নানাভাবে নির্যাতন করার জন্য। অথচ প্রফেসর ইউনূস সরকার চলে যাওয়ার পরেই পুলিশের গোপন নথিতে আমরা জানতে পারলাম ভয়াবহ চিত্র, এবং বাংলাদেশের সংসদ, সেনানিবাস সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় হামলা করা হবে, এই থ্রেটও আমরা জানলাম। তখন থেকেই শুরু হলো বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের নতুন পর্ব, এবং দেখা গেল প্রফেসর ইউনূস যে 700 জঙ্গিকে ছেড়ে দিয়েছেন আদালত থেকে, কারাগার থেকে, সেই জঙ্গিরা নতুন করে আবার সংঘবদ্ধ হচ্ছে এবং বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হিসেবে সামনে এসেছে। এবার পুলিশের পক্ষ থেকে খবর এসেছে ভয়াবহ সেই হামলার থ্রেট দেওয়া অন্যতম মাস্টার মাইন্ড হয়েছেন গ্রেপ্তার, যিনি সেনাবাহিনী থেকে বহিষ্কৃত একজন সদস্য। এভাবেই আমরা দেখছি যে সেনাবাহিনী, নৌবাহিনী থেকে বহিষ্কৃত সদস্যরা নানাভাবে আমাদের এই গর্বের বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের জঙ্গি সম্পৃক্ততার মধ্য দিয়ে। চলুন এই ভয়াবহ ব্যাপারটা একটু জেনে দেখি। কে গ্রেপ্তার হলেন, কি তার নাম, কি তার পরিকল্পনা, কি পেল পুলিশ, সাথে পুলিশ আর কি ইনফরমেশন দিচ্ছে। থাকবেন দর্শক। বলছিলাম বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনার কথা নতুন করে যখন আমরা বিএনপি সরকার আসার পরে যখন আমরা জানতে পারলাম পুলিশের গোপন নথি থেকে, তখন আমরা আসলে শিউরে উঠেছি। কারণ প্রফেসর ইউনূস যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে তিনি এবং তার উপদেষ্টা সাঙ্গপাঙ্গদের দিয়ে, সেটা যে পুরোটাই মিথ্যাচার ছিল, সেটা যে জঙ্গিদের পৃষ্ঠপোষকতার একটা বড় চেষ্টা ছিল, সেগুলো আমরা এখন বুঝতে পারছি। গণমাধ্যম বলছে, ডেইলি টাইমসের এই শিরোনামটা দেখে নিন। সেখানে যদিও চেহারাটা হালকা ব্লার করে দিয়েছে, সেখানে বলছে যে জঙ্গি হামলার হুমকি, বিশেষ অভিযানে গ্রেপ্তার মাস্টার মাইন্ড। প্রফেসর ইউনূসের কাছে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মেটিকুলাস ডিজাইনারকে, মাস্টার মাইন্ডকে তিনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাইয়ের মাস্টার মাইন্ড। সেরকমই আরেকজন মাস্টার মাইন্ড আমরা খুঁজে পেয়েছি। অথচ প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে জঙ্গি নাটক সাজিয়েছিল শেখ হাসিনা। কি বলছে? সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনানিবাস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, অস্ত্রাগার উড়িয়ে দেয়া, হুমকিদাতাদের একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার কাছে নানা কিছুর পাশাপাশি পাওয়া গেছে পেনড্রাইভ, যাতে অনেক কিছু আছে বলে জানিয়েছেন একজন পুলিশ সদস্য। গ্রেপ্তার হওয়া 23 বছর বয়সী মোহাম্মদ রাহিদ হোসেন মাহেদ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত বলে শুক্রবার মৌলভীবাজার জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া এই 23 বছর বয়সী মোহাম্মদ রাহিদ হোসেন মাহেদ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত। জেলার বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, প্রায় 12 ঘন্টা ধরে অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে বোবারথল 60 ঘড়ি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারে গ্রেপ্তার করেছে, কিন্তু সেই তথ্যটা আমরা জানতে পেরেছি গত রাতে, গণমাধ্যমে গত রাতে এই খবরটা এসেছে, পুলিশ জানিয়েছে অনেক পরে। পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহেদ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন মাকতাওয়াহ আল হিম্মা আদ দাওয়াতুল ইসলামিয়ার সদস্য। কি বিদঘুটে নাম! তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার 10 ঘর এলাকায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, সংসদ সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা নিয়ে গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে যে সতর্ক বার্তা জারি করা হয়, তারই ধারাবাহিকতায় এই অভিযান। তাকে অনেকদিন থেকেই পুলিশ খুঁজছিল। সেই সতর্কতা জারির পর থেকে এই মাহেদ আত্মগোপনেও ছিল। ওসি মনিরুজ্জামান বলেছেন যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় হুমকিদাতাদের মধ্যে অন্যতম এই মাহেদ।
ওসি বলেন তার বিষয়ে অভিযোগ হলো তিনি থ্রেট দিয়েছেন জাতীয় সংসদ, পিএমও, থানা ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সেনাবাহিনীর অস্ত্রাগার উড়িয়ে দেবেন। আমরা আগে থেকেই অ্যালার্ট, গোপন সংবাদ ছিল, সে বড় লেখাতেই কোথাও একটু আছে বলেছেন তিনি, অর্থাৎ সেখানেই ছিল, আশেপাশে লুকিয়ে ছিল। মাহিদ সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত, এই বিবেচনায় খুব সতর্কতার সঙ্গে পরিকল্পনা করার কথা জানান ওসি। তিনি বলেন প্রায় 12 ঘন্টা ধরে অভিযান চালানো হয়। জায়গাটি ছিল দুর্গম, জঙ্গল ঘেরা এলাকা, তার উপরে বৃষ্টি হচ্ছিল রাতভর এবং সকাল থেকে সারা দিন জঙ্গল পেরিয়ে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে ধরা হয়। মৌলভীবাজার পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেপ্তারের পর যাচাই বাছাইয়ে পুলিশ জানতে পারে মাহিদের বিরুদ্ধে ঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাও রয়েছে। মামলায় অভিযোগ প্রসঙ্গে ওসি মনিরুজ্জামান বলেন তিনি হচ্ছেন তদন্তে প্রাপ্ত আসামি। শেরেবাংলা নগর থানায় মামলার পরিপ্রেক্ষিতে সিটিটিসি বেশ কিছু আসামি ধরেছে, ওখান থেকে বেশ স্বীকারোক্তি এসেছে এবং বেশ কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। সেগুলো নিয়ে সিটিটিসি দেখলো সে হলো মাস্টার মাইন্ডদের অন্যতম মাস্টার মাইন্ড, যিনি এই পুরো জঙ্গি গোষ্ঠীকে সমন্বয় করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেল এই প্রশ্নে তারা জানিয়েছে যে আমরা তেমন সময় পাইনি, তবে সিটিটিসি কিছু উপকরণ জব্দ করে নিয়ে গেছে। উপকরণগুলোর মধ্যে রয়েছে পেনড্রাইভ, পাসপোর্ট, ইসলামী বই, কিছু ছবি। পেনড্রাইভের মধ্যে অনেক কিছু ছিল, তার মানে পেনড্রাইভের মধ্যে নিশ্চিত করেই তাদের পরিকল্পনার একটা ডেটা ছিল, যেটা পুলিশের অনেক বেশি কাজে লাগবে। মাহিদ ভারত পালানোর চেষ্টা করছিল, এমন তথ্যও পুলিশ জানিয়েছে। তাকে সেনাবাহিনী কেন চাকরিচ্যুত করেছে সেই প্রশ্নে পুলিশ কর্মকর্তা বলেছেন 2023 সালে ছুটিতে আসার পর আর সে কাজে ফিরেনি। সেনাবাহিনীর নিজস্ব রুলস এবং রেগুলেশন অনুযায়ী পরে তাকে চাকরিচ্যুত করা হয়, এটুকুই তিনি শুধু বলেছেন, এর চাইতে বেশি কিছু বলেননি। অর্থাৎ 2023 সালে সে ছুটিতে এসেছিল, তারপরে আর সে ফিরে যায়নি। তার মানে তখন থেকেই একেবারে প্রত্যক্ষভাবে ফিজিক্যালি সে এই জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ে, যেটা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। এখন দেখার বিষয়, তদন্তে এই ব্যাপারটা বের করা হবে না, কিংবা বের করলেও সেটা প্রকাশ করা হবে না যে 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়া, স্নাইপার ব্যবহার করা, যে অভিযোগগুলো এত বেশি আলোচিত হয়েছে, সেই তৃতীয় পক্ষের একজন হিসেবে এই মাহিদ কাজ করেছিলেন কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয়? শেখ হাসিনার আমলে জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ে যা কিছু শোনা গিয়েছিল সবই নাকি নাটক ছিল? তাহলে এগুলো কোত্থেকে বেরোচ্ছে? প্রফেসর ইউনূসের কাছে কেউ কি কখনো এই প্রশ্নের উত্তর চাইবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বোঝা কি একটু দিন দিন টাফ হয়ে যাচ্ছে না? আজকে আমরা একটা আলোচনা আয়োজন করেছি, আমি যেটা হেডলাইন করেছিলাম, দেশটা আসলে চালাচ্ছে কে? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সরকার, দায়িত্বশীল মন্ত্রীরা সবাই স্পষ্ট বারবার ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশে মব বন্ধ, মবের দিন শেষ। মব কি তারা বন্ধ করতে পারছেন? তাহলে কি তাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু লোক আছে, কিছু বড় জনগোষ্ঠী আছে যারা মব করে এখনো বাংলাদেশে সেই ইউনূস আমলে যেরকম মাজার ভাঙা হয়েছে, যেভাবে মাজার থেকে পীরের মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে সাধু সন্ন্যাসী টাইপের মানুষের চুল দাড়ি কেটে ফেলা হয়েছে, যেভাবে কিশোরকে সনাতন ধর্মাবলম্বী পিটিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, বা উদীচী ভাঙা হয়েছে, বা প্রথম আলো পোড়ানো হয়েছে, ডেইলি স্টার পোড়ানো হয়েছে, সেই মবের যারা কারিগর, মবের যারা স্রষ্টা, তারা কি এখনো সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না? আপনারা কি একটাও দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখেছেন যে ইউনূস আমলে যতগুলো মব হয়েছে সেগুলোর প্রতিকার পাওয়া গেছে, সেগুলোর যথাযথ শাস্তি হয়েছে? কোথাও দেখেছেন? বারবারই নাম উঠেছে জামাতে ইসলামী, যে এই যে তৌহিদি জনতা ব্যানারে যারা বেরিয়ে আসে তারা বেসিক্যালি জামাতের সমর্থন পুষ্ট। এই নামটা প্রতিবারই অভিযোগের কাতারে এসছে, কিন্তু কোথাও কোনো বিচারের জায়গা নেই। আপনি মব যারা করেছে, 5 আগস্টের আগে পিছে আপনারা ইন্ডিমনিটি দিয়েছেন, আপনারা দায় মুক্তি দিয়েছেন। সেই দায় মুক্তির মধ্যে কি মবগুলোও পড়ে? মানে আগস্ট পরবর্তী ইউনূসের টোটাল জামানাটায়, 18 মাসের জামানায় যতগুলো মব হয়েছে,
সেই মবগুলো কি দায়মুক্তিতে পড়ে যায় কিনা অলিখিতভাবে? আর নাহলে কেন বিচার হবে না? আজকে কেন রাজধানীর বুকে, খোদ রাজধানীর বুকে, এবং যারা সুফি তরিকার, যারা মাজার তরিকার, তাদের জন্য একটা প্রাণের কেন্দ্র মিরপুর শাহ আলী মাজার। সে মাজারে আমরাও নামাজ পড়েছি। আমরা শবে বরাতের রাতে, ঢাকার একটা ট্রেন্ড আছে যে শাহ আলী মাজারে নামাজ পড়তে যায় অনেকে। সেই মাজারটা আজকে আক্রান্ত হলো। আক্রান্ত হওয়ার পরে সব নর্তন কুর্দন, বড় বড় বক্তৃতা। সে এলাকার সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনে দেখলাম সঞ্জিদা তুলি, তিনিও পর্যন্ত এই মাজার ভাঙার বিপক্ষে তার স্টেটমেন্ট দিয়েছেন। খবরটা এসেছিল এরকম যে শাহ আলী মাজারে হামলা করলো কে, শাহ আলী মাজারে হামলা করলো কারা, পুলিশ ও জামাতের দুই রকম কথা। কোন কোন পত্র থেকে হেডলাইন করেছে শাহ আলী মাজারে হামলা, জামাতের দায়েশ অস্বীকার, জামাত অস্বীকার করছে তারা দায়ী না। স্থানীয়রা বলছেন বৃহস্পতিবার রাতে ওরস চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে। তার মানে মবের বিরুদ্ধে সরকার যা বলছে থোড়াই কেয়ার করছে কেউ না কেউ, বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, ছবি যেগুলো দেখা যাচ্ছে মারপিটে, সাধারণ মানুষের উপর পিটানো হচ্ছে। রাজধানী মিরপুরে শাহ আলী বগদাদির মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল লোক। বৃহস্পতিবার রাতে এই হামলার শিকার জিয়ারতকারী কয়েকজন বলছেন হামলাকারীরা জামাত শিবিরের লোক। তবে ওই এলাকায় জামাত থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম, মিস্টার আরমান দাবি করেছেন সেখানে তার দলের কোনো লোক ছিল না। যা ঘটেছে তা পুলিশের মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ। ছবিতে যা দেখা যাচ্ছে তাতে পুলিশ দেখা যায় না, তাকে ওখানে সিভিল ড্রেসের লোকজনকে লাঠিসোঁটা ফিরে দেখা যায়। মিরপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, সেখানে এবার বিএনপির ক্যান্ডিডেট ছিল এবং সেই ক্যান্ডিডেট একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, কারণ বিএনপি যখন নির্যাতিত নিপীড়িত তখন ওইখানকার সঞ্জিদা তুলি তিনি বিএনপির পাশে দাঁড়িয়েছিলেন খুব শক্তভাবে দেশে এবং দেশের বাইরে। তো সেখানে জামাত পাশ করে গেছে। বৃহস্পতিবার রাতে ওই হামলার শিকার জাতীয় জিয়ারতকারীরা কয়েকজন বলছেন হামলাকারীরা জামাত শিবিরের লোক। আছে বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে 24-এর 5 আগস্টের পর দেশে বিভিন্ন এলাকায় মাজার ও সুফি দরগায় হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতের এই হামলা হলো কিনা তা নিয়ে আতঙ্কিত ওই মাজারের অনুসারীরা। তারা বলছেন আগের সপ্তাহে যুব দলের লোকেরা মাদক বিরোধী অভিযানের নামে সেখানে হামলা চালিয়েছিল। বৃহস্পতিবার রাতে মাজার জিয়ারত করতে আসা লোকজন বলছেন হামলাকারীরা মাজারের ভেতর পর্যন্ত গিয়ে লোকজনকে মারধর করেছে। তার মানে কি আমরা ধরে নিব যে ইউনূস সরকারের যে ট্রেন্ড ছিল সেই ধারাবাহিকতা এখনো বিএনপি সরকারের সময় চলবে, এবং এই হামলা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে ইউনূস সরকারের সময় মাজার বলতেই যেরকম আক্রান্ত হতো এখনো সেই মাজার আক্রান্তই হতে থাকবে। আমরা এমনও দেখেছি মাজারে ওরসের জন্য থানা পুলিশ দ্বিধান্বিত হয়ে পড়েছে, কারণ জামাতের চাপ থাকতো থানার উপরে যে ওরসের যেন অনুমতি দেওয়া না হয়। অসংখ্য উদাহরণ আছে বাংলাদেশে, জামাত কট্টর অবস্থান হাতে পায়ে ধরে জামাতের কাছ থেকে যে ভাই এই বছর ওরসটা করি আর করবো না, এরকম মুস্তেকা দিয়েও পর্যন্ত ওরসের অনুমতি নিতে হয়েছে। আব্দুল সবুর নামে একজন বেসরকারি চাকরি বলেন প্রতি বৃহস্পতিবার রাতে মাজারে একটি সাপ্তাহিক ওরস হয়। সেখানে ঢাকা এবং দেশের নানা প্রান্ত থেকে লোকজন আসে। বৃহস্পতিবার রাতে সেই ওরস চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে জিয়ারতকারীদের মারধর শুরু করে। পিটুনিতে আহত এক ব্যক্তি বলেন কিছু লোক আসছে লাঠি নিয়ে, একটা বিতিকিচ্ছিরি তৈরি করে দিছে, অনেক লোক দৌড়াদৌড়ি করছে, আমি মেইন গেটে বাইরে গেছি, আমাকে মাথায় বাড়ি দিচ্ছে। হাতে মোবাইল ফোনের ঘটনার কিছু ছবি দেখে তিনি বলেন এই লোকগুলো নেতৃত্ব দিছে, এই যে দেখেন একটা ছেলে ওরা নেতৃত্ব দিছে। আর জামাতের এমপি সাহেব বলে দিলেন যে এটা পুলিশের লোক। পুলিশ সাদা পোশাকে এখানে অভিযান চালিয়েছে কিনা প্রশ্ন করলে উপস্থিত বেশ কয়েকজন সমস্যার না বলে ওঠেন। তাদের একজন বলেন এই সময় মাজারের গেটের বাহিরে পুলিশের 4টি গাড়ি থাকলেও তারা ভেতরে ঢুকেনি। এরা নিশ্চিত একটা পরিকল্পনা করে তারপরে আসছে, নাইলে পুলিশ কেন ভেতরে ঢুকলো না? তাহলে কারা হামলা চালিয়েছে জানতে চাইলে পাশ থেকে একজন বলেন সব জামাতের লোক। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার বলেন মাজার এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালাতে গেলে সেখানে কিছু উৎসুক মানুষ নানা ধরনের জটিলতা সৃষ্টি করে, পরে পুলিশ সেখান থেকে ফিরে আসে। তবে হামলার সময়ের যেসব ভিডিও ফেসবুকে এসছে সেখানে অর্ধশতাধিক লোককে লাঠি হাতে মারধর করতে দেখা গেল কোনো
পুলিশ দেখা যায়নি, যেটা আমরা বলছি ছবি দেখে দেখে। কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করে দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন। সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল তিনি বলছেন যে মাজারে তো আমরা অভিযান চালাইনি, রাতে যেটা দেখলাম যে জামাত শিবিরের পোলাপান মনে হয় ব্যক্তিগত উদ্যোগে অভিযান চালিয়েছে। গত সপ্তাহে বিএনপি থেকে মিরাজ যেমন নিজ উদ্যোগে অভিযান চালিয়েছিল, কালকে মনে হয় জামাত শিবির নিজ উদ্যোগে অভিযান চালিয়েছে। এখানে পুলিশের কোনো ইনভলভমেন্ট নেই। পুলিশ সেখানে গিয়েছিল কিনা প্রশ্ন করলে তিনি বলেন না না, একটি পলিটিক্যাল পার্টির সাথে আমরা কিভাবে অভিযান করব। তবে অভিযানে এডিসি ওসি সহ অন্য কয়েকজন কর্মকর্তা গিয়েছিলেন বলে BDNews24.com কে তথ্য দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ বিষয়ে সহকারী কমিশনার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন না না, কেউ অভিযানে যাননি, কে বলেছে আপনাকে? মানে সোজা সাপটা পুলিশের যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যগুলোই আরো নতুন প্যাচ তৈরি করে। মানে এখানে ডালমি কুচ কালা হ্যায়, এটা যে কোনো মাদক বিরোধী অভিযান না, মাদক বিরোধী অভিযান ছিল না, এবং এটা যে মব ছিল, এবং এটা যে মাজার সংস্কৃতির বিরুদ্ধে একটা স্টেট মব, পরিষ্কার মব এবং ইউনূস আমলের ধারাবাহিকতা, এইটা বলতে আর কি কোনো দ্বিধা আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।